নমস্কার, আবুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আবুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে আবারও হাজির। আজ সঙ্গে রয়েছেন আমাদের স্টুডিওতে বিশিষ্ট ভাস্কর মৈনাক ভট্টাচার্য। উত্তরবঙ্গে বসবাস করলেও তার ভাস্কর্যের সুখ্যাতি গোটা বাংলার শিল্প রসিক মহলে। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন আপনি? ভালো। আপনাকে আমাদের আবুদরিয়া নিউজের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, আপনি তো ছড়াও লেখেন, নিয়মিত সংবাদপত্রে প্রবন্ধও লেখেন, গল্পও লেখেন, তাহলে আপনি ভাস্কর্যের প্রতি কবে থেকে আকর্ষণ অনুভব করলেন? এখানে একটা কথা বলি, আমি ভাস্কর্য করি এবং লেখালেখি করি। আমার স্কুলিংটা কিন্তু লেখালেখি। এবং ভাস্কর্যে কবে থেকে আগ্রহী হলাম সেটা যদি বলতে হয় তাহলে একটা ঘটনার কথাই বলতে হবে যে এক সময় যখন লেখালেখি করতাম, আমি একটা কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি করতে গিয়ে তখন দেখলাম যে তারা কেউই বাংলা বোঝে না এবং বাংলার কোনো পরিবেশ নেই। তো সেইখানটায় আমার খুব কমিউনিকেট করতে, শৈল্পিকভাবে কমিউনিকেট করতে আমার লেখালেখির দিক দিয়ে একটু অসুবিধাই হচ্ছিল। তো সেই সময়ই আমার ভাস্কর্যের প্রতি আগ্রহটা বাড়ে মূলত। আর আমি তো সিভিল ইঞ্জিনিয়ার এবং আমার কাজের জায়গায় সেইখানটায় আমি প্রচুর আমার পরিবেশ ছিল শিলিগুড়িরই ইয়েতে, আমাদের বৈকুণ্ঠপুর জঙ্গলে মহানন্দার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। সেইখানটায় আমি প্রচুর গাছের শিকড় দেখতে পেতাম, যে ড্রিফটউড যেটা, এবং আমি সেইভাবে করে ড্রিফটউড দিয়ে আমি প্রথমে শুরু করি। তো তারপরে আমি ড্রিফটউডের কাজ করা আমি নিজের মনেই তখন করতাম, তখনও আমি এইভাবে ভাস্কর হয়ে উঠিনি। তো আমার শিলিগুড়ির যারা চিত্রশিল্পী এবং ভাস্কর্য করেন তারা আমার কাজ দেখে প্রথমে বলেছিল যে আপনার ভেতরে একটা ড্রয়িং, ভাস্কর্যের সুন্দর ড্রয়িং আছে, আপনি ভাস্কর্য করুন। তো সেইভাবেই আমার ভাস্কর্যে আসা। বাহ, ভীষণ সুন্দর। তা প্রথম ভাস্কর্য তৈরি করলেন কবে এবং কিসের উপরে? এখন আমি ড্রিফটউডকে যদি আমি ভাস্কর্য বলি সেইটা একরকম, এবং ড্রিফটউডকে ভাস্কর্য না বললে আরেক রকম। তো ড্রিফটউডকে আমি ভাস্কর্য বললে আমি বলি যে প্রথমে আমার যে ওয়ার্কিং সাইটে একটা গাছ কাটা হয়েছিল, সেইখানটায় গাছের যে শিকড় পড়েছিল, তা আমার হঠাৎ মনে হলো যে অবনীন্দ্রনাথ ঠাকুরের কুটুম কাটাম নিয়ে একটা ধারণা ছিলই, সমস্ত বাঙালিরই সেটা থাকে। আমরা তো অবনীন্দ্রনাথ রবীন্দ্রনাথ পড়েই বড় হই, তো ছিল। সেইখানটায় আমার হঠাৎ মনে হলো এইটা দিয়ে তো সুন্দর একটা গণপতি হতে পারে। তো সেই গণপতিটা করার পরে আমি সেটাকে ঠিকঠাক করলাম, আমি পেডেস্টাল লাগালাম, এবং তারপরে সেইখান থেকেই আমার উৎসাহের শুরু। তারপরে আমি জঙ্গলের ভেতর দিয়ে যে নদী, সেই নদী দিয়ে হেঁটে যেতাম, আমি শেকড় সংগ্রহ করতাম এবং সেই শেকড় দিয়ে এসে করতাম। সেইভাবে করে আমার প্রথম ভাস্কর্য ড্রিফটউড স্কাল্পচারের আমার শুরু। এবং সেইখান থেকে ড্রিফটউড স্কাল্পচারের একটা সীমাবদ্ধতা আমি দেখলাম যে ড্রিফটউড স্কাল্পচারও এক অর্থে স্কাল্পচার, সেটা তো প্রকৃতি সেখানে তৈরি করে রাখে অনেকটা, আমাকে সেটা রূপ দিতে হয়। এবং তারপরে আমি স্কাল্পচারের যে ক্রাফটম্যানশিপটা করে সেটা আসা, সেটা আর এক ঘটনা, সেটা আমি পরে বলবো। একদম। তা এই যে যেটা আপনি বানিয়েছিলেন, এটা বানাতে আপনার কতটা সময় লাগলো? এইভাবে করে না কোনো সময়, স্কাল্পচারের কিন্তু এইভাবে করে কোনো সময় ঠিক করে দেওয়া খুব মুশকিল হয়। কোনো কাজ সময় চায়, আবার কোনো কাজ খুব দ্রুতই হয়ে যায়। এবং আমি একটা জিনিস মনে করি যে কি জীবনে কি শিল্পে সবসময় কাজটাকে কোথায় ধরতে হবে এবং কোথায় ছাড়তে হবে, এই দর্শনটা মানুষের কিন্তু খুব প্রয়োজন। এটা আমাদের বেঁচে থাকার, সব রকম ভাবে বেঁচে থাকার জন্যই দরকার। তো সেইভাবে কখনো সময় লাগে, কখনো খুব
দ্রুতই হয়ে যায়। না, আমি সব কাজের ক্ষেত্রে বলছি না, কিন্তু যেটা প্রথম আপনি তৈরি আমার প্রথম কাজটা খুব একটা সময় লাগেনি। প্রথম কাজটা আমার এই ড্রিফটউডের ক্ষেত্রে খুব একটা সময় লাগেনি। ওই যে বললাম যে একটা অনেকটা গণপতির মতন মনে হয়েছিল, সেই সময় আমার হাতে কোনো যন্ত্রপাতি বা ইয়ে ছিল না। আমি আমার যে ওয়ার্ক সাইটে আমার সব রকমের ইয়েরাই থাকতো, তো আমি একজন কার্পেন্টারকে দিয়ে দেখিয়ে দেখিয়ে তার থেকে কেটে আমি বললাম এটা কাটো, এটা কাটো, এটা কাটো। সেইগুলো করার পরে তারপরে এসে আমি বাজার থেকে ফাইল কিনলাম, ফাইল কিনে নিয়ে এসে নিজের মতো করেই আমি সেগুলো ফাইলিং করে জায়গা মিলিয়ে তারপরে স্যান্ড পেপার ঘষে সেগুলোকে ঠিক করে তারপরে পালিশ করে বেস লাগিয়ে সেটা করেছিলাম। তাতে আমার 5-6 দিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যেই আমি ওটাকে করে ফেলেছিলাম। বাহ, খুব ভালো। তা এই যে স্কাল্পচারটা আপনি তৈরি করলেন বা এখনো করে চলেছেন দিনের পর দিন, তো ছোটবেলা থেকেই কি এটার প্রতি কোনো একটা ইন্টারেস্ট ছিল বা কারো কাছে শিখেছেন? আমি যে বললাম যে আমার স্কুলিংটা খুব ছোটবেলা থেকেই, যেহেতু লেখালেখি, হ্যাঁ, এবং লেখালেখির স্কুলিং এ তো সব ধরনেরই পড়াশোনা করতে হয়। সেইখানটায় আমার একটা খুব ছোটবেলা থেকেই খুব টান ছিল রামকিঙ্করের উপরে। রামকিঙ্করের যে কাজের ঘরানাটা আমার খুব ভালো লাগতো। প্রদোষ দাশগুপ্তর কাজ আমার খুব ভালো লাগতো, চিন্তামণি করের কাজ আমার খুব ভালো লাগতো। সেটা অবচেতন ভাবেই সেটা আমার ভেতরে একটা ভীষণ ভালো লাগা তৈরি হয়েছিল। হয়তো পরবর্তী কালে সেই জিনিসটাই আমার উপরে আরো চেপে বসে। কিন্তু আমার এইটা ব্যাপকভাবে শুরু হয় সেই সময় শিলিগুড়িতে নর্থ বেঙ্গল আর্ট অ্যান্ড ক্রাফট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বলে একটা আন্দোলন তৈরি হচ্ছিল। সেখানে এক প্ল্যাটফর্মের নিচে সমস্ত উত্তরবঙ্গকে নিয়ে আসার একটা প্রচেষ্টা ছিল। পরবর্তীতে আমি তাদের সঙ্গে যুক্ত হই এবং সেইখানটায় গিয়ে আমি একজন কর্মকর্তাই ছিলাম তাদের সঙ্গে, এবং সেইখানটায় তাদের সঙ্গেই আমি কাজ করতে করতে আমি আরো আমার ভাস্কর্যের মেধাকে উন্নত করেছি আমি মনে করি। আচ্ছা, তো বাংলার এই অঞ্চলে ভাস্কর্য শিক্ষার কোনো প্রতিষ্ঠান আছে? না, বাংলার এই উত্তরবঙ্গে তো কোনো আর্ট কলেজ সমস্ত উত্তরবঙ্গেই নেই। কলকাতায় তো প্রচুর রয়েছে। কলকাতার শান্তিনিকেতনে তো রামকিঙ্করের মতন দিকপাল রয়েছে, বা আমাদের সোমনাথ হোর আছে, আমাদের বিপিন গোস্বামী আছে, পরপর পরপর কতই বলা যায়, এখনো পর্যন্ত আছে। কিন্তু উত্তরবঙ্গ শেখার ব্যাপারে বোধহয় এই দিকটা অনেক পিছিয়ে আছে। এই নিয়ে আমরা দীর্ঘ প্রায় 40 বছর ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি। 90-এর দশকের শুরু থেকেই আমরা এই আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত আমরা, মাঝখানে একবার কথা হয়েছিল যে শিলিগুড়িতে একটা আর্ট কলেজ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু তারপরে তো আর সেটা আগায়নি এখনো পর্যন্ত সেই অর্থে কোনো। তাহলে যারা নতুন প্রজন্ম, যারা শিখতে চাচ্ছে, যারা এই জগতের সাথে যুক্ত হতে চাচ্ছে, এবার প্রত্যেকের বাড়ি থেকেই যে অ্যালাউ করবে যে তুমি উত্তরবঙ্গের হয়ে কলকাতায় গিয়ে থেকে পড়াশোনা করো, সেই ব্যাপারটা কিন্তু থাকে না, বা পারমিশনটা সবসময় পাওয়া যায় না। তাহলে তারা শিখবে কিভাবে? না, এইটা তো সত্যিই কথা, কিন্তু এইটার পাশাপাশি কিন্তু শেখার জন্য জায়গা কিন্তু এক অর্থে রয়ে যায়, এক অর্থে রয়ে যায়। আমি যেমন আমার ক্ষেত্রেই আমি বলি যে আমি বললাম তো আমার ওয়ার্কিং ফিল্ডটা আমাকে খুব দারুণভাবে সহযোগিতা করেছে। তার কারণ আমি নিজে যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, সেখানে আর্কিটেকচারটা আমার একটা পার্শ্ব বিষয়ই বলা যায়, এবং সেই ক্ষেত্রে ঘর সাজানোর জন্য আমার একটা এইসব নিয়ে নাড়াচাড়া করার একটা অভ্যেস ছিল। কিন্তু আমি প্রথমে আমার এই ঘটনাটা এখানে শিলিগুড়িতে একজন ভাস্কর জয়ন্ত পাল, আমি জয়ন্ত পালের স্টুডিওতে, আমাদের অফিসটাই ছিল নর্থ বেঙ্গল আর্ট অ্যান্ড ক্রাফট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অফিসটাই ছিল জয়ন্ত পালের অফিসে, এবং আমাদের বন্ধুজন চিত্রশিল্পী সুদীপ্ত রায়, তার বাড়ি এই দুটো জায়গায়, এবং সুচিত্র অধিকারী, এদের সঙ্গে, তার সঙ্গে আরেকজনের নামও আমাকে বলতেই হয়, তিনি হচ্ছেন প্রকাশ কান্তি দে, প্রয়াত হয়েছেন তিনি। তো এই আমাদের এই পরিমণ্ডল ভীষণভাবে সহযোগিতা করেছে আমার ভাবনায়, ভাব আদান প্রদানে, এবং ক্রাফটম্যানশিপটা, ভাস্কর্যের প্রথম ক্রাফটম্যানশিপটা আমি জয়ন্ত পালের কাছেই শিখি। এবং আমি জয়ন্তকে দেখতাম, জয়ন্তর ওখানে মাটি মাখা থাকতো, জয়ন্ত কাজ করছে, কখনো কখনো জয়ন্তর সঙ্গে হাত লাগাতাম ছোটখাটো। তো জয়ন্তকে আমি একদিন ইচ্ছাই প্রকাশ করলাম যে আমি ভাস্কর্য করব। তো জয়ন্ত আমাকে একতাল মাটি হাতে দিয়ে বলেছিল যে এটা দিয়ে কিছু একটা বানিয়ে নিয়ে আসো, তারপরে আমি তোমাকে
শেখাবো। কিন্তু আমি দেখলাম যে যেহেতু আমার ভেতরে এই ব্যাপারটা কাজ করছিল এবং ড্রিফটউডের কাজ করতে করতে তখন আমার হাতটা কিছুটা হয়তো তৈরি ছিল, তো আমি মাটি দিয়ে প্রথম ধরে আমি একটা টর্সো একটা করে নিয়ে আসলাম, ছোট সাইজের, এই 8 ফুট 9 ফুটের টর্সো। তাই জয়ন্ত সেটা দেখার পরে সেটাকে কি করে মোল্ড করতে হয় ওই একদিনই জয়ন্ত আমাকে দেখিয়ে দিয়েছিল। মোল্ড করতে হয় এবং স্কাল্পচারের যে স্কাল্পচারটাকে শক্ত রাখার জন্য ভেতরে যে জিনিসটা থাকার দরকার, স্কেলিটনটা থাকার দরকার, সেই সম্বন্ধে আমাকে একটা ধারণা জয়ন্ত দিয়েছিল। বাকি তো আমি দেখতামই জয়ন্তর যে কাজ করছে সেই কাজ। তো সেইখান থেকেই আমার কিন্তু প্রথম শুরু। আর একটা কলেজ বা একটা আর্ট কলেজ তো আমাকে একটা ভাবনা দিতে পারে, আমাকে ক্রাফটম্যানশিপ শেখাতে পারে, আমার দর্শনটা কিন্তু একদম তৈরি করে দিতে পারে না। দর্শনটা কিন্তু নিজের পরিবেশ থেকে এবং নিজের থেকেই দর্শনটাকে বের করে নিয়ে আসতে হয়। একদম। সম্প্রতি চন্ডাল বুকস থেকে আপনার ভাস্কর্যের আতুরঘর নামে একটি বই প্রকাশ হয়েছে এবং সেটি কিন্তু পাঠক মহলে ভালো সাড়া ফেলেছে, ভালো বিক্রিও হয়েছে। তো বইটিতে দেশ বিদেশের ভাস্কর্য নিয়ে অনেক তথ্য রয়েছে, কি বলবেন আপনার এই ভাস্কর্যের আতুরঘর? আমি ভাস্কর্যের আতুরঘর প্রসঙ্গে আমি বলি, আমার বই বলে বলছি না, এই বইতে এটা ধারাবাহিকভাবে আমি লিখেছিলাম ধূপগুড়ির একটি পত্রিকা, অনলাইন পত্রিকা সহজ উঠানে। এবং এখানে আমি খুব যেতে সহজ উঠানে সব ধরনের পাঠক থাকে, যার জন্য আমি যতটা সহজ সরলভাবে লেখা যায় আমি সেই ততটা সহজ সরলভাবে লেখার চেষ্টা করেছি। কিন্তু সেখানে আছে, আপনার কথাটা ঠিকই, যে লিখতে গিয়ে বিভিন্ন রকম বিশ্ববন্দিত ভাস্কর্যের নানা কাজের কথা এসেছে, ব্রাকুসির কথা এসেছে, রদার কথা এসেছে, সবার কথা এসেছে, রামকিঙ্কর, এদের কথা তো এসেইছে। তারপরে আমাদের সেই সময়ের যুগে যে নানা ঘটনাগুলো এসেছে। তবে আমি মনে করি যে আমার এই বইটা যদি কেউ পড়ে তাহলে একটা ভাস্কর্যের সামনে দাঁড়ালে একটা ভাস্কর্যকে বুঝতে তার পক্ষে অনেক সহজ হবে। এইটা তো আমার মানে বলতেই হয়। এবং পাঠক মহল থেকেও আমাকে যারা পড়েছেন, যারা এটার পাঠ্য প্রতিক্রিয়া দিয়েছেন, তারাও আমাকে এই অভিমতি প্রকাশ করেছেন যে তারা লাভবানই হচ্ছেন। আমি মনে করি এটা ভাস্কর্য তো ত্রিমাত্রিক হয়, যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3 মাত্রা দিয়ে দেখতে হয়। আমি মনে করি এটা ভাস্কর্যের 4র্থ মাত্রা হিসাবে এই বইটা একটা সহযোগী বই। ভাস্কর্যের আতুরঘর এই বইটাতে সবচেয়ে বেশি পাঠক মহলের, যারা মনে করুন সবগুলো সূচিপত্রে যা যা রয়েছে বা পুরো বইটা তারা পড়বে না, যদি খুব কম বেছে তারা কিছু পড়ে, তাহলে কোন কোন বিষয়গুলোকে আপনি বলবেন যে এগুলো খুব বেশি করে পড়ো? দেখুন, ভাস্কর্যে প্রথম যেমন রামকিঙ্কর কিভাবে রামকিঙ্কর হলো, সেইটা যেমন আমি 4-5টা প্রথম এপিসোড দিয়ে আমি শুরু করেছি। সেইখানটায় যেমন শ্যামবাজারের যে আমাদের বিখ্যাত শ্যামবাজারের নেতাজি মূর্তির সামনে দাঁড়ালে নেতাজি মূর্তি, সেইটা নিয়ে আমার কথা আছে। যেমন নেতাজি মূর্তিটা নিয়ে আমার যেটা বলার জায়গা আছে সেটা হচ্ছে নেতাজি মূর্তিতে কিন্তু অনেকগুলো বিসদৃশ্য আছে এবং সেই বিসদৃশ্য নিয়ে রামকিঙ্কর খুব মানে ব্যথিত ছিলেন। এবং একটা জিনিস দর্শকদের বলতেই হয় যে যখন নেতাজির যে মূর্তিটা তৈরি হলো, নেতাজির মূর্তি ঘোড়ার পিঠে নেতাজি চড়বে, সেটা চড়ে যাবে, সেটা আমরা তো সাধারণত নেতাজির সঙ্গে ঘোড়ার কি সম্পর্ক সেটা নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্ন মানুষের মনে আসতেই পারে। তবে সবার জানার জন্য আমি বলছি যে নেতাজি একবার সেই সময় তার যে ফৌজ, সেই ফৌজ নিয়ে হাওড়া স্টেশন থেকে পার্ক সার্কাস পর্যন্ত একটা মিছিল করেছিল। সেইখানটায় নেতাজি তার আজাদ হিন্দ ফৌজের পোশাকে দীপ্ত চেহারা নিয়ে আগে তার পেছনে তার সেনারা। এবং সেই সময় কিন্তু ভারতবাসী প্রথম প্রত্যক্ষ করেছিল যে ভারতবাসীর মধ্যে নেতৃত্ব দেওয়ার, ব্রিটিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা আছে, সেটা উপলব্ধি করতে চেয়েছিল। এবং আমরা যারা ইতিহাস জানি তারা জানি যে এই
নেতাজির এই রূপ দেখে কিন্তু হয়তো যদিও কথাটা বিতর্কিত, তবুও মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন যে পার্ক সার্কাসে সার্কাস চলছে। তো সেইটা নিয়ে ঐতিহাসিকদের একটা মত আছে যে গান্ধীজি কি ওই সময় গান্ধীজি কি একটু ভয়ে কেঁপে উঠেছিল যে তার নেতৃত্ব নেতাজির হাতে চলে যেতে পারে, সেই ভয়ের থেকেই কি এই কথাটা বলেছেন। কিন্তু বাঙালি হিসাবে আমরা কিন্তু সেই জায়গায় একটা বাঙালির পৌরুষের একটা জায়গা আমরা উপলব্ধি করতে পারি। তো স্বাধীনতার পরে তারপরে সবাই ঠিক করলো যে নেতাজির একটা আবক্ষ মূর্তি হওয়া খুব প্রয়োজন, এবং তখন কলকাতার মেয়র ছিলেন ত্রিগুণা সেন। সেই সময় একটা বোর্ড মিটিং করে ঠিক করা হয় যে তাহলে নেতাজির একটা মূর্তি বসানো হোক। কিন্তু যখন বোর্ড মিটিং করা হয় তখন তাদের মাথায় ছিল যে অডিও ফোলির একটা মূর্তি, যেটা কলকাতায় এখনো বসানো আছে। কিন্তু সেই মূর্তিটা দেখে নাগেশ জগলেকারকে পরপর পাঠানো হয়, এবং নাগেশ জগলেকার যথেষ্ট ভালো ভাস্কর, কিন্তু নাগেশ জগলেকারকে যেহেতু চাপিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু অনেক বিসদৃশ্য আমাদের চোখে পড়ে। যেমন নেতাজির মধ্যে সেই বীর ভাবটাই কিন্তু পুরোপুরি ফুটে ওঠেনি। তারপরে নেতাজির যে ঘোড়ায় ওরকম করে বসে থাকলেন, লেজ ওই রকম ভাবে সমান্তরাল থাকতে পারে না, এইসব জিনিস নিয়ে রামকিঙ্কর খুব দুঃখ প্রকাশ করেছিলেন। এবং যখন এই নেতাজির মূর্তি হয় সেই সময় কিন্তু রামকিঙ্করের বরাবরেরই একটা ইচ্ছা ছিল যে যদি রামকিঙ্করের একটা কাজ কলকাতায় মানে থাকে, তাহলে কিন্তু রামকিঙ্করের একটা ঘোড়া এবং নেতাজি মিলিয়ে রামকিঙ্করের একটা বিমূর্ত ধরনের একটা মার্কেট, যেটা স্কেল মডেল যেটাকে বলে, ছোট পাঠিয়েছিল। সেটা তাদের মধ্যে বিচার্য ছিল না, কারণ তাদের মাথার মধ্যে ওই জিনিসটাই ছিল যে অডিও ফোলির ওই মূর্তিটা, যেটা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আছে, তো মাউন্ট ব্যাটেনের মূর্তিটা, সেইটা আমি একটু ভুল করতে পারি, মাউন্ট ব্যাটেন বা একজন ব্রিটিশ শাসকের মূর্তি সেইখানটায় বসানো আছে, সেটা দেখেই করা, এবং সেই জন্যই এই মূর্তিটা করা হয়। এইরকম অনেক 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 কিছু আছে। যেমন আমরা সবাই বালাজির মূর্তি দেখি, কিন্তু বালাজির এই মূর্তি, যে বালাজির মূর্তিটা কিভাবে হয়েছে এই জিনিসটা আমরা দেখতে পাই যে বালাজি বসন্ত রাওয়ের শিরডি সাই বাবা, আমি বালাজি ভুল বললাম, শিরডি সাই বাবা, শিরডির যে সাই বাবা বালাজি বসন্ত রাও তালিম, বালাজি বসন্ত রাও তালিম তখন খুব বিখ্যাত একজন লেখক। বালাজি বসন্ত রাও তালিম ওই মূর্তিটা করেছিলেন, এবং ওই মূর্তির অদ্ভুত একটা ঘটনা আছে যে অ্যাকচুয়ালি যে সাই বাবার যে গ্রহণযোগ্যতা, সাই বাবার গ্রহণযোগ্যতা হচ্ছে সাই বাবা হিন্দু মুসলিম সমস্ত ধর্ম সমন্বয়ে একটা সবার মধ্যে একটা দর্শন তৈরি করেছিলেন, যার জন্য এই সাই বাবা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য। কিন্তু সাই বাবার কোনো মূর্তি ছিল না, কেননা সাই বাবার একটাই মাত্র ছবি ছিল, এবং ওই বম্বে ডকে কিছু ইতালিয়ান মার্বেল আনওয়ান্টেড ভাবে পড়েছিল দীর্ঘদিন, এবং সেই আনওয়ান্টেড ভাবে মার্বেল যে মালিকানাহীন ভাবে পড়ে আছে দেখে সেই মার্বেলগুলোকে একজন ভক্ত কিনে নিয়ে সেটা ওই শিরডিতে পৌঁছে দিলেন। তখন তাদের মাথায় আসলো যে এইটা দিয়ে তাহলে বালাজির মূর্তি তৈরি করা হোক, কিন্তু সাই বাবার মূর্তি তৈরি করা হোক। কিন্তু বালাজি বসন্তরাও প্রথমে করতে চাইছিলেন না, ওই একটাই মূর্তি সেইভাবে করে কি করে হবে, এবং বসন্তরাও কিছুটা ধর্মপ্রাণ মানুষ, যে বালাজির মূর্তি তৈরি করতে মানুষকে দিয়ে সিটিং দিয়ে করা হবে। কিন্তু বসন্ত রাওয়ের ভাষ্যে বসন্ত রাও বলে গেছেন, এটা একটা কাহিনী হয়ে আছে, যে বসন্ত রাও বলেছেন যে সাই বাবা তাকে স্বপ্নে এসে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পোঁচ দিয়ে সিটিং দিয়েছেন, এবং সেগুলো সে সকালবেলায় উঠে সেগুলো করে নিয়ে তারপরে সেইখান থেকে সেটা করেছে। এরকম সুন্দর সুন্দর ঘটনা যেগুলো ইতিহাস হয়ে আছে, সেই রকম প্রচুর ঘটনা রয়েছে। যেমন হায়দ্রাবাদের হুসেন সাগরের যে বুদ্ধ মূর্তি, সেটা এশিয়ার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বুদ্ধের দাঁড়ানো মূর্তি, সেইটারও অনেক ঘটনা আছে। সেই সমস্ত জিনিস আছে, বইটা একটু ঘাটলেই সেটা বোঝা যাবে। এখন ভাস্কর্যের নতুন কি ট্রেন্ড চলছে? এখন ভাস্কর্যের ট্রেন্ডস যদি বলি,
আমি খুব মজার একটা ঘটনা বলবো। 2024-এর নভেম্বরের কথা বলি, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে একটি কলা বিক্রি হয়েছিল। জাস্ট ওটা একটা ডাক্ট টেপ, আচ্ছা, যে অ্যালুমিনিয়ামের টেপ দিয়ে একটা কলা দেওয়ালের মধ্যে লাগানো, এবং সেটা বিক্রি হয়েছিল মারিজুয়া কাতালান। এটা হচ্ছে মারিজুয়া কাতালান এই ইনস্টলেশন আর্টের একজন বিশ্ববন্দিত শিল্পী। তো মারিজুয়া কাতালানের কলা প্রায় ভারতীয় মুদ্রায় 52 কোটি টাকায় সেটা বিক্রি হয়েছে। এবং মারিজুয়া কাতালানের এইরকম প্রচুর কাজ আছে। মারিজুয়া কাতালান এর আগে একবার করেছিল একটা, কিছুদিন আগে করেছিল একটা জাস্ট সম্পূর্ণ সোনার একটা কমট তৈরি করেছিল প্রদর্শনী কক্ষে, এবং মানুষ সেইখানটায় সেই সোনার কমোডটাকে ব্যবহার করবার জন্য প্রায় রাত জেগে লাইন দিয়ে টিকিট কেটে সেটার সাক্ষী হতে চেয়েছেন। তো এইরকম বিভিন্ন রকম ট্রেন্ডস কিন্তু এখন চলছে। এগুলো হচ্ছে অতি আধুনিক ভাস্কর্যের মধ্যে চলবে, কিন্তু তবু আমি মনে করি যে এইগুলো তো থাকবেই। এইগুলো ইনস্টলেশন আর্ট বলি বা আল্ট্রা মডার্ন আর্ট ধরি, ভাস্কর্য সবসময়ই ছিল। তো একসময় মার্শাল ডুশো করেছিলেন, আমরা জানি যে মার্শাল ডুশো ইউরিনাল পটকে উল্টে দিয়ে দ্য ফাউন্টেন নাম দিয়ে করেছিলেন, সেটাও পৃথিবী বিখ্যাত হয়ে আছে। বিভিন্ন সময় পাবলো পিকাসোর বিভিন্ন কাজও এইরকম আছে। আমার যে সেফটি পিন উল্টে দিয়ে বড় করে সেটাকেও একটা ভাস্কর্য, বা যে কাপড়ের যে ক্লিপ সেগুলোকে করা হয়েছে, এগুলো ছিল। কিন্তু তবুও ভাস্কর্যের জন্য যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে যে ভাস্কর্যের একটা মনুমেন্টাল ভ্যালুস থাকতে হয়। ভাস্কর্যের একটা মনুমেন্টাল ভ্যালুস থাকতে হয়, সেখানটায় আলো ছায়া খেলা করতে হয়, এই সমস্ত ব্যাপারগুলো ভাস্কর্যের মধ্যে থাকতে হয়। এটা মূল ভাস্কর্যের যে জায়গা সেটা এইভাবে করে রাখতে হয়। একদম। আপনি এখন কি তৈরি করছেন? আমি না, সত্যি কথা বলতে কি, যে ভাস্কর্য সবসময় তৈরি করতে করতে কিছুটা সময় না একটু ছেড়ে দিতে হয়। তার কারণ ভাবনাটাকে নতুন করে আনতে। লেখক যখন লেখে, তখন যে কবি যে লেখে, সে তার যেমন তার ঘরানা একটু রেখে তার ঘরানা বা সিরিজ পাল্টে ফেলে। তো আমি ওই জিনিসটা বিশ্বাস করি। তাতে আমার একটু অসুবিধাও হয় কখনো কখনো। আমি কিছু মাটির কাজ করছি, সেটা যে খুব উল্লেখযোগ্য কোনো তা বলছি না। আমি এখন একটা নতুন ফর্মে, আমি একটা খুব সম্প্রতি 2-3 দিন হলো আমি হাত দিয়েছি, একটা গণেশের কাজ করছি আমি। সেটা কি সম্ভবত আমি ওটাকে ফাইবার ক্লাসেই করব। আমি ক্লেতে আমি শুরু করেছি কাজটা। বাহ, ভীষণ ভালো। পরবর্তীতে সেটা নিশ্চয়ই আসবে সকলের সামনে, এই আশাই রাখছি। তবে আজকের আমাদের এই শিল্প সাধনা বিভাগের যে অনুষ্ঠান, আমরা এতক্ষণ ছিলাম মৈনাক ভট্টাচার্যের সাথে। আশা করছি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভীষণ ভালো লাগলো। সঙ্গে থাকুন আমুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগের সাথে। এবং স্যার, আপনাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আপনি আবারও এত ব্যস্ততার মাঝে আমাদের মধ্যে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, তার জন্য আজ তবে শেষ করছি। ধন্যবাদ।